একটি রিভলভার যাতে থাকে ৬টি গুলি। এই ৬টি গুলি দিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় হত্যা করা হলো ৬ জন মানুষরূপী জানোয়ারকে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ৬ হত্যাকাণ্ডের স্বীকারোক্তি মৃত্যুর আগে দিয়ে গেছে ধর্ষণের শিকার এক নারী। এরকমই এক ভিন্ন ধারার ৬টি গল্প নিয়ে সম্প্রতি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে শোধ নামের একটি ওয়েব ফিল্ম। চলুন দেখে নেওয়া যাক শোধ ওয়েব ফিল্মের কাহিনী সংক্ষেপ। শুরুতেই আমরা পুষ্প নামের একটি মেয়েকে দেখতে পাই। খুবই দরিদ্র ঘরে জন্ম তার। তার পিতা অনেক বছর আগে তাদেরকে ছেড়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে তার মা অনেক সংগ্রাম করে তাদের সংসার চালাচ্ছে, কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেলে তাদের সংসার মুখ থুবড়ে পড়ে। আর্থিকভাবে ভয়ঙ্কর বিপর্যস্ত হয়ে পুষ্প বাধ্য হয় নিষিদ্ধ পথে নামতে। তাদের এলাকায় জ্যোতি নামের একটি মেয়ের মাধ্যমে পতিতাবৃত্তিতে নাম লেখানোর সিদ্ধান্ত নেয় পুষ্প। সেই এলাকায় এই কাজগুলো নিয়ন্ত্রণ করত বাপ্পি নামের এক লোক। প্রতি রাতের বিনিময়ে বাপ্পি পুষ্পকে ২,০০০ টাকা দেওয়ার কথা বলে। পুষ্প প্রথমবার কাজে যাওয়ার আগে তার মায়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে অনেকবার তার বাবাকে ফোন করে, কিন্তু তার বাবা অনেক বছর আগে চলে যাওয়ায় এখন আর তাদের কল রিসিভ করে না। অতঃপর বাধ্য হয়ে সে বাপ্পির হোটেলে চলে যায়। কোনো মেয়ে এখানে কাজ করতে আসলে প্রথম রাতে তার সঙ্গে থাকে এই বাপ্পি। এই হোটেলটা মূলত বাপ্পির বাবার। লোকটা যুবক বয়সে চোরাকারবারি করে অনেক টাকা উপার্জন করেছিল। তার নেশা ছিল বিয়ে করার। বিভিন্ন জায়গায় বিয়ে করে রেখেছে সে। তার অনেকগুলো পরিবারের মধ্যে বাপ্পি এক ছেলে। বাপ ছেলে দুজন মিলে এখানে পতিতালয়ের ব্যবসা চালায়। বাপ্পি সেই রাতে মদ খেয়ে আক্রমণাত্মক হয়ে আসে পুষ্পের কাছে। বাপ্পির কোমরে একটা পিস্তল গোজা ছিল। সে সেই পিস্তলটা বিছানায় রেখে পুষ্পকে জোর করে করার চেষ্টা করে। পুষ্প স্বেচ্ছায় এই রাস্তায় আসলেও বাপ্পির ডেসপারেট লুক দেখে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তখন বাপ্পি তাকে ধর্ষণ করার চেষ্টা করলে নিজেকে বাঁচাতে বিছানা থেকে পিস্তলটা নিয়ে গুলি করে পুষ্প। সেই গুলিতে নিহত হয় বাপ্পি। গুলির শব্দ শুনে বাপ্পির বাবা দৌড়ে হোটেল রুমে ঢুকে পড়ে, আর পুষ্প অবাক হয়ে যায় তাকে দেখে, কারণ এই লোকটি তার বাবা। পুষ্প বুঝতে পারে তার বাবা তাদেরকে ছেড়ে দিয়ে মৌজ মাস্তি করে বেড়াচ্ছে, আর নিজের অন্য ঘরের ছেলেকে নিয়ে চালাচ্ছে পতিতালয়ের ব্যবসা। আর অন্যদিকে পুষ্পকে মাত্র ২,০০০ টাকার বিনিময়ে নিজের সম্ভ্রম বিকিয়ে দিতে হচ্ছে বাজারে। সবকিছু মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে। একটা ফ্লাইওভারের উপরে উঠে দাঁড়িয়ে চিন্তা করে নিজেকে শেষ করে দেয়ার, কিন্তু পরক্ষণেই সে পিছিয়ে আসে। পিস্তলটা ছুঁড়ে ফেলে দেয় নিচে রেল লাইনের পাশে, আর নিজের জীবনকে নতুন করে শুরু করার সংকল্প নিয়ে বাড়ি ফিরে যায়। এবার আমরা দেখব পারুল নামের আর এক কলেজ পড়ুয়া মেয়ের গল্প। এই মেয়েটিও দরিদ্র, থাকে শহরের উত্তরাঞ্চলের এক বস্তিতে, কিন্তু তার সুন্দর চেহারাই তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যখন এলাকার রবিন নামের এক সন্ত্রাসীর নজর তার উপর পড়ে। বাড়িতে রবিন বিয়ের প্রস্তাব দিলেও পারুল কোনো গুন্ডাকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে চায়নি। তাই কলেজে যাতায়াতের পথে নিয়মিত রবিনের চেলা চামুন্ডারা ডিস্টার্ব করত পারুলকে। সাথে বান্ধবীরা থাকায় কোনো রকমে তাদেরকে এড়িয়ে কলেজের দিকে যায় পারুল। পারুল বাসে করে নামত কুড়িলের ওই দিকটায়, তারপর রেল লাইন ধরে হেঁটে যেত কলেজে। সেদিন তার বান্ধবীরা কলেজে না গিয়ে মার্কেটে গেলে একাই হেঁটে যাচ্ছিল পারুল। হঠাৎ তার চোখ পড়ে আগের রাতে পুষ্পের ফেলে দেওয়া পিস্তলের উপর। কি ভেবে পিস্তলটা নিজের ব্যাগে ভরে নেয় পারুল। সেদিন কলেজের ক্লাস শেষে বের হয়ে পারুল দেখতে পায় তার বান্ধবীরা এখনও মার্কেট শেষ করে ফেরত আসেনি। ভীত সন্ত্রস্ত হয়ে একা একা হাঁটছিল সে। হঠাৎ তার মনের আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সন্ত্রাসী রবিনের গুন্ডা বাহিনী পারুলকে অজ্ঞান করে একটা মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। পারুলকে তারা এনে ফেলে রাখে রবিনের ডেরায়। সেখানে নেশারত অবস্থায় রবিন পারুলকে বিয়ের জন্য শেষবারের মতো প্রেসার দেয়। পারুল এবারও রবিনকে ফিরিয়ে দিলে রবিন পারুলকে ধর্ষণ করতে উদ্যত হয়। পারুল উপায় না দেখে বাঁচার তাগিদে তার ব্যাগ থেকে পিস্তলটা বের করে গুলি করে দেয়। ফলাফল রবিনের সেখানেই মৃত্যু ঘটে। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই সেখান থেকে পালিয়ে যায় সে। লুকিয়ে বাসায় চলে আসে আর নিজের খুব কাছের এক বান্ধবীর সাথে সব শেয়ার করে ভয়ে পিস্তলটা তাকে রাখতে দেয়। পারুল ভাবছিল পাছে রবিনের সাগরেদরা বসের লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ পারুলের বাসায় এসে পিস্তলটা যদি পেয়ে যায় তাহলে সে সমস্যায় পড়ে যাবে।
তাই মূলত পিস্তলটা তার বান্ধবীকে রাখতে দিয়েছিল। পারুলের সেই বান্ধবী অবশ্য পিস্তলটা নিজের কাছে রাখে না, সে সেটাকে নিয়ে যায় নিজের এক বড়লোক বান্ধবী জয়িতার কাছে। জয়িতা খুব আগ্রহ করে পিস্তলটা নিজের কাছে রাখে। জীবনে প্রথমবারের মতো সত্যিকার পিস্তল হাতে নিয়ে দেখা তার কৌতূহল তো থাকবেই। জয়িতার বাবা বিজনেসের কাজে বেশিরভাগ সময়ই দেশের বাইরে থাকতেন। বাড়ি পাহারা দেওয়ার জন্য থেকে যেত জয়িতার চাচা। ছোটবেলা থেকে জয়িতার এভাবে একা থাকার সুযোগ নিত তার সেই পারভার্ট চরিত্রের চাচা। সুযোগ পেলেই নিজের কাম চরিতার্থ করত সে। জয়িতা ভয়ে ছোটবেলা থেকেই মুখ বুজে থেকেছে, কিন্তু বড় হবার পর সে হয়ে যায় বেপরোয়া। তার বাবা বিদেশে থাকলে তার চাচাকে অ্যাভয়েড করার জন্য ইচ্ছে করে নিজের ছেলে বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানাতো জয়িতা। সেবার শাহেদ নামের এক বন্ধুকে বাড়িতে ডেকে রাত কাটানোর অফার দেয় সে। তবে শাহেদ ছেলেটা অন্যদের মতো সুন্দরী জয়িতার আহ্বানে সাড়া দেয় না, বরং জয়িতাকে বড় লোকের দুশ্চরিত্রা মেয়ে বলে কটাক্ষ করে চলে যায়। জয়িতার সাথে শাহেদের কথোপকথন লুকিয়ে শুনে ফেলেছিল তার চাচা, তাই রাতের বেলা সে জয়িতার বাবাকে ভিডিও কল করে জয়িতার রুমে ঢুকে পড়ে। জয়িতাও কিছুটা ভয়ে আড়ষ্ট হয়ে পড়ে, পাছে তার চাচা তার বাবাকে কিছু বলে দেয়। তবে তার চাচা কথা শেষ করেই ঝাঁপিয়ে পড়ে জয়িতার উপর। আজ বাড়িতে বন্ধুকে ডেকে আনার জন্য জয়িতাকে ফিজিক্যালি টর্চার করা শুরু করে সেই পারভার্ট চাচা। এরকম নির্যাতন তার চাচা এর আগে অনেকবারই করেছে, তবে পার্থক্য হলো এবার জয়িতার কাছে আছে একটা রিভলভার। বালিশের নিচ থেকে বের করে সেটা দিয়ে গুলি করে দেয় একদম তার চাচার গোপনাঙ্গ বরাবর। রক্তক্ষরণে সেখানেই সে মৃত্যুবরণ করে। জয়িতা বুঝে উঠতে পারে না কি করবে। ছাদে গিয়ে কাঁদতে থাকে সে, আর এক পর্যায়ে পিস্তলটা ঢিল দিয়ে নিচে ফেলে দেয়। জয়িতার বাসার পাশের একটা নিম্নবিত্তদের বসতিতে থাকত একজন কর্মজীবী মহিলা। এই চরিত্রে অভিনয় করেছে মিথিলা। তো অন্যান্য দিনের মতো মেয়েটি কাজে যাচ্ছিল। পথে হঠাৎ কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে তার স্যান্ডেল ছিঁড়ে যায়। তবে মিথিলা আবিষ্কার করে সেটা ছিল একটা পিস্তল। আপাতত আশেপাশে দেখে পিস্তলটা নিজের কাছে নিয়ে সেদিনের মতো কাজে না গিয়ে বাড়ি ফিরে আসে সে। বাড়ি ফিরেই ফোন করে তার বয়ফ্রেন্ডকে, যে চরিত্রে অভিনয় করেছেন এককালের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। ওই যে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এ মনটা কেন বারে বারে ভেঙে যায়, ওই গানটির গায়ক। তো যাই হোক, আগুন মিথিলার হাতে পিস্তল দেখে খুশি হয়ে যায়। আর্জেন্টিনার পতাকা লাগানো রুমে তারা রোম্যান্স করতে থাকে। মূলত তাদের লক্ষ্য ছিল স্থানীয় কোনো গুন্ডা বাহিনীর হাতে পিস্তলটা বিক্রি করে দেয়া। এরকম একটা রিভলভারের দাম 1 লক্ষ টাকা তো হবেই। রোমান্স শেষে বিকেলবেলা ফুচকা খেতে খেতে পার্টির সঙ্গে দেখা করে তারা। এই লোকগুলো আগুনের পূর্ব পরিচিত। কথা হয় রাত 11টায় টাকা দিয়ে তারা পিস্তল নিয়ে যাবে। মিথিলার স্বপ্ন ছিল পিস্তল বিক্রির টাকা দিয়ে তারা দুজন বিয়ে করে সংসার শুরু করবে, কিন্তু রাতে সে দেখতে পায় আগুন তার সঙ্গে বেইমানি করেছে। মেয়েটির কাছ থেকে পিস্তলের ব্যাগটা জোর করে ছিনিয়ে নিয়ে একাই পুরো টাকা মেরে দেওয়ার ব্যবস্থা করেছে সে। আর সেই সঙ্গে মিথিলাকে সে বলে দেয় তাকে শুধু ব্যবহারই করা যায়, বিয়ে করা যায় না। তবে আগুন জানতো না ব্যাগের ভেতরে পিস্তল ছিল না, পিস্তলটা ছিল মিথিলার কোমরের ভাঁজে লুকানো। আগুন যখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল তখন সে নিজের সদ্য হওয়া অপমানের প্রতিশোধ নিতে গুলি চালায় আগুনের উপর। আগুন মারা যায় আর মিথিলা পিস্তল নিয়ে দৌড়ে পালিয়ে কোনো রকমে বেঁচে যায় গুন্ডা বাহিনীর হাত থেকে। সে কাঁদতে কাঁদতে একটা বাসে চড়ে এলাকা থেকে চলে যেতে থাকে। এক পর্যায়ে একটু স্থিত হলে পিস্তলটা বাসের জানালা দিয়ে একটা ডাস্টবিনে ছুঁড়ে মারে মিথিলা। ইতিমধ্যে রিভলভারের 4টা গুলি শেষ হয়ে গেছে। 4 জন মেয়ের হাত ঘুরে পিস্তলটি মেরে ফেলেছে 4 জন মানুষকে। এই পিস্তলটার পরের গন্তব্য হয় মিমি নামের এক মেয়ে। মেয়েটি বড়লোক বাবা মায়ের বুকে যাওয়া সন্তান। নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিল মাদকের একটা চালান আনতে। তার ডিলার মাদকটা লুকিয়ে রেখেছিল একটা ডাস্টবিনে। মিমি সেই ড্রাগ আনতে গিয়ে পিস্তলটা দেখে নিজের কাছে রেখে দেয়। মিমির বয়ফ্রেন্ডের নাম ছিল স্যাম। স্যাম মূলত ছিল তার মাদকের পার্টনার। তবে মিমির টাকা দিয়েই স্যাম তাকে মাদক এনে দিত, আর পরে দুজন মিলে উপভোগ করত। তারা যখন প্রেম করা শুরু করেছিল তখন তারা লং ড্রাইভে যেত বা মুভি দেখতে যেত। তবে স্যামের মাধ্যমে আসক্ত হবার পর থেকে এখন মিমি মাদক ছাড়া আর কিছুই বোঝে না। মেয়ের এই পরিবর্তন অবশ্য চোখ এড়ায় না মিমির বাবা মায়ের। তারা চেষ্টা করে মেয়েকে কানাডায় পাঠিয়ে দেওয়ার, কিন্তু মিমি তাদের কোনো কথাই শোনে না। সে মাঝে মাঝেই তার বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে নেশা করত। এই বিষয়টা ধরে ফেলেছিল তার বাবা মা। তখন তার রুম থেকে মাদক লুকিয়ে ফেলত তারা,
আর এটা নিয়ে মিমির সঙ্গে তাদের হতো প্রচণ্ড বাকবিতণ্ডা। এসব নিয়ে ঝগড়াঝাটি করে নিজের বয়ফ্রেন্ড স্যামের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায় মিমি। স্যাম তাকে সেদিন একটা পার্টিতে নিয়ে যাবার কথা বলে এক অচেনা বাড়িতে নিয়ে আসে। সেই বাড়িটা মূলত এক মাদক ব্যবসায়ীর বাড়ি ছিল, যার কাছ থেকে স্যাম রেগুলার মাদক কিনত। স্যামকে সবসময় মিমি টাকা দিত মাদক কেনার জন্য, কিন্তু স্যাম সেই টাকা মেরে দিত নিজে, আর এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে নিয়ে আসতো মাদকগুলো। এখন সেই ব্যবসায়ী স্যামের কাছে অনেক টাকা পায়, সেই টাকা ফেরত নেওয়ার জন্যই সে মিমিকে ডেকে এনেছে। স্যাম লোকটাকে বলেছে মিমি নাকি বিছানায় বেশ ভালো, তাই লোকটার মধ্যে এক কুচিন্তা জন্ম নিয়েছে। তবে লোকটার নেশা করতে করতে শারীরিকভাবে অক্ষম হয়ে গেছে, তাই সে চায় মিমি সেখানে সবার সামনে স্যাম সহ অন্য সবার সাথে শারীরিক সম্পর্ক করুক, আর সেটা দেখে সে বিকৃত আনন্দ উপভোগ করবে। এভাবেই মাদকের টাকা পরিশোধ হবে। মিমি পালিয়ে যেতে চাইলেও স্যাম জোর করে তাকে সেখানে আটকে রাখে। নিজের প্রেমিকের এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারে না মিমি। ব্যাগ থেকে পিস্তলটা বের করে সোজা গুলি চালিয়ে দেয়। হঠাৎ মিমির হাতে পিস্তল দেখে সবাই আড়ষ্ট হয়ে যায়, আর সেই সুযোগে পালিয়ে যায় মিমি। নিজের গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎ করে গাড়িটা থামায় আরেকটা গাড়ি, যেখানে ছিলেন এক নারী পুলিশ অফিসার, যেই চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। দীপা যেন আগে থেকেই জানতো মিমির কাছে থাকা পিস্তলটার কথা। মিমির কাছ থেকে পিস্তলটা চেয়ে নেয় সে, তারপর মিমিকে সোজা বাসায় চলে যেতে বলে। তবে মিমির মনের কৌতূহল থামে না। সে আবার ফেরত আসে এবং প্রশ্ন করে কিভাবে পুলিশ অফিসারটি জানতে পারল তার কাছে পিস্তল থাকার কথা, এবং জানার পরও কেন তাকে ছেড়ে দিচ্ছে। তখন দীপা তাকে পিস্তল খুলে দেখায় যে এখানে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। এই ট্র্যাকারের মাধ্যমেই শুরু থেকে দীপা পিস্তলের গতিবিধির উপর নজর রাখছিল। কিন্তু কেন একজন পুলিশ অফিসার এভাবে করে একটা পিস্তল বিভিন্ন জায়গাতে ফেলে থাকতে দেবে, এটা জানার পরেও যে পিস্তলটা ব্যবহৃত হচ্ছে এবং প্রতিদিনই কেউ না কেউ সেটার গুলিতে নিহত হচ্ছে, এর পেছনে রয়েছে এক মর্মান্তিক গল্প। গল্পের মেয়েটির নাম ছিল কমলা খাতুন। দরিদ্র পরিবারের মেয়েটি শহরে এসেছিল চাকরির খোঁজে। ঢাকাতে এসে সে বাসে চড়ে হেমায়েতপুরে যাওয়ার জন্য। একে একে বাস থেকে সব যাত্রী নেমে পড়ে। মেয়েটিকে একা পেয়ে গাবতলির কিছু পরে বাসটিকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে বাসের ড্রাইভার হেমায়েত। নিজের লালসা মেটানোর পর হেলপারও যোগ দেয় সেই নিষ্ঠুর যজ্ঞে। তারপর চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় কমলাকে। কমলা যেই জায়গায় পড়েছিল সেখানেই রাস্তার পাশে পড়েছিল এই রিভলভারটা। হয়তো কোনো অপরাধী পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাস্তার পাশে ফেলে রেখেছিল সেটিকে। তবে কমলা পিস্তলটা পেলেও আহত অবস্থায় কিছু করতে পারেনি। হাসপাতালে কমলার সঙ্গে প্রথম দেখা হয় অফিসার দীপার। আহত মুমূর্ষু অবস্থায় নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করে কমলা। কমলার কাছ থেকে সেই কুড়িয়ে পাওয়া পিস্তলটা নিয়ে নেয় দীপা। তবে কমলা দীপাকে অনুরোধ করে এই শহরে হেমায়েতদের মতো জানোয়ারদের শায়েস্তা করতে। এই পিস্তলের একটি গুলি সে নিজের কাছে রাখে। তার ইচ্ছে ছিল যদি সে কখনো সুস্থ হতে পারে তাহলে এই গুলিটা দিয়ে সেই ড্রাইভারকে হত্যা করবে। বাকি 5টা গুলি দিয়ে 5 জন জানোয়ারকে হত্যা করার অনুরোধ করে সে দীপাকে। দীপা শুরুতে বুঝে উঠতে পারছিল না কি করবে। শুরুতে তার টার্গেট ছিল পতিতালয়ে, কারণ সেখানে অনেক মেয়েকেই ইচ্ছের বিরুদ্ধে আনা হয়। তাই পিস্তলের সাথে লাগিয়ে দেয় সে জিপিএস ট্র্যাকার, যাতে সবসময় সেটার উপর নজর রাখতে পারে। আর মদ্যপ অবস্থায় থাকা বাপ্পির হাতে দিয়ে দেয় সেই পিস্তলটা। এরপর কি হলো সেটা তো আমরা দেখতেই পারলাম। অর্থাৎ পিস্তলটা যেন নিজে নিজেই শিকারকে খুঁজে নিয়েছে দৈবভাবে। কখনো পতিতালয়ে ভাগ্যের ফিরে আসা অসহায় মেয়ে পুষ্পার জন্য, কখনো অসহায় কলেজ ছাত্রী পারুলের জন্য, কখনো চাচার হাতে নিগৃহীত জ্যোতির জন্য, কখনো গার্মেন্টস কর্মী মিথিলা বা মাদকাসক্ত প্রেমিকের ষড়যন্ত্রের শিকার হওয়া মিমির জীবনে রক্ষক হয়ে এসেছে এই রিভলভারটা। কমলার তীব্র ইচ্ছার কারণেই কিনা যতবার কেউ পিস্তলটি ফেলে দিয়েছে ততবারই সে ফিরে গিয়েছে এমন কোনো নারীর হাতে যার সম্ভ্রম বাঁচানোর জন্য পিস্তলটা প্রয়োজন ছিল। আর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে পুলিশ অফিসার দীপা সবসময়ই নজর রাখত কে কে ব্যবহার করেছে পিস্তলটা তার উপর। এদিকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে একসময় হেরে যায় কমলা। কমলার মৃত্যুতে তার শেষ ইচ্ছা পূরণের ভার নিজের কাঁধে নিয়ে নেয় দীপা। সে এনকাউন্টার করে হত্যা করে বাসের ড্রাইভার আর হেলপারকে। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো হত্যাকাণ্ড হলো, এসবের বিচার হবে কিভাবে? পুলিশ তদন্ত করলেই তথ্য বেরিয়ে আসবে যে লোকগুলোর আসল হত্যাকারী কারা। এসব কথা ভেবে কমলা মারা যাবার আগেই সাদা কাগজে স্টেটমেন্ট দিয়ে রাখা হয়। এই পিস্তলটা দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে
তার দায় কমলা একাই নিয়ে নেয় মৃত্যুর আগে। যেহেতু শুরুতে পিস্তলের গায়ে কমলার ফিঙ্গারপ্রিন্ট ছিল, তাই সেই রিপোর্ট দিয়ে এই মার্ডার কেসগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেয় পুলিশ অফিসার দীপা। আর এভাবে কমলার মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূরণের পাশাপাশি বিচারের হাত থেকে বাঁচিয়ে দেয় 5 অসহায় নারীকে, যারা পরিস্থিতির শিকার হয়ে উঠেছিল খুনি। আমাদের আজকের গল্পের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে ফলো করে রাখতে পারেন আমাদের আর ফর রিভিউ ফেসবুক পেজটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।